বুঝতে পেরেছি। প্র্যাকটিক্যালি ভাইয়া যদি কোনো ব্যাকগ্রাউন্ড প্রবলেম পাই তাহলে ভাইয়া নোট ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করছেন? এটা কিউ চাপতে হবে, যেটাকে বলা হচ্ছে কুইক মার্কসের হচ্ছে শর্টকাট হচ্ছে কিউ। আপনার ক্ষেত্রে রেড কালার আসবে, ভিতর থেকে সেটিং গুলো চেঞ্জ করছি। আপনার ক্ষেত্রে আপাতত রেড কালার আসবে, পরবর্তীতে দেখাই দিব, 2-3টা ক্লাসের পরেই আছে। কিউ চাপবেন, কিউ চাপলে এটা এরকম চলে আসবে। আপনার ক্ষেত্রে আপাতত রেড কালার আসতে পারে, ওটা দিয়ে আপাতত চেক করতে পারেন, 2-3টা ক্লাসের পরেই ওটা চলে আসতেছে। ওকে, আপনি এবার লকের ক্ষেত্রে বলছিলেন, ট্রান্সপারেন্ট লকটা বুঝেননি এমনটাই সম্ভবত বলছিলেন, তাই না? জি জি। ওকে, ট্রান্সপারেন্ট লকের ক্ষেত্রে প্রথমত বুঝতে হবে ট্রান্সপারেন্ট জিনিসটা কি। ট্রান্সপারেন্ট জিনিসটা কি প্রথমত এটা বুঝতে হবে। ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ। যেমন আমরা যে ফটোশপের যেটা স্বচ্ছ বিষয়, যেমন আমি যদি এখানে আই বাটনটা অফ করে দিই, এখানে লক আছে সেজন্য নিচ্ছে না, লকটা তুলে ফেললাম, আই বাটনটা অফ করে দিলাম। এখন এখানে ঘর ঘর আকারে যে অপশনটা দেখা যাচ্ছে, এটার অর্থ হচ্ছে যে এটা ট্রান্সপারেন্ট। তবে এমনটা না, গুগল থেকে যদি আপনি সব ইমেজ এইভাবে দেখে ডাউনলোড করেন সবগুলো যে ট্রান্সপারেন্ট হবে এমনটা না। এই ঘর ঘর অপশনগুলোকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট। ঠিক সিমিলার, আমি এটার উপরে এখানে একটা লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করি। এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, আর নতুন একটা লেয়ার নিচ্ছি, বা এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করতেছি। আমরা যদি লক্ষ্য করে দেখি, নিচের যে লেয়ারটা আছে অর্থাৎ লেয়ার 1-এ, এখানে কিন্তু কোনো ট্রান্সপারেন্ট অংশ নাই, অর্থাৎ পুরো পেজের মধ্যে আমার গ্রিন কালার দিয়ে ফিল করা আছে, পুরো পেজের মধ্যে গ্রিন কালার দিয়ে ফিল করা আছে। কিন্তু যদি আপনি উপরের পেজটা দেখেন অর্থাৎ লেয়ার 2, তাহলে এটার মধ্যে কিন্তু ট্রান্সপারেন্ট অংশ আছে। দেখেন শুধুমাত্র আমি লেয়ার 2টা অন রাখছি, এটার মধ্যে ট্রান্সপারেন্ট অংশ আছে অর্থাৎ ঘর ঘর অংশ। আর যদি আমি লেয়ার 1 শুধু অন করি, তাহলে এটা পুরো পেজের মধ্যে আমার কিন্তু কোথাও ট্রান্সপারেন্ট অংশ নেই। এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্ট লকটা হচ্ছে যখন আপনি এখানে এই ট্রান্সপারেন্ট লকের মধ্যে ক্লিক করবেন, তখন শুধু এই ঘর ঘর অংশগুলোই শুধু আপনার লক হবে। এখানের মধ্যে আপনি চাইলেও এখন আলাদা কালার, এই যে অল্টার চাপে ব্যাক দিচ্ছি, এখানে কিন্তু আলাদা কোনো কালার আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট লক। কিন্তু আপনি যদি এটার উপরে আবার কালার অ্যাপ্লাই করেন, যেমন এটার উপর আমি হোয়াইট কালার অ্যাপ্লাই দিলাম, কিন্তু সহজে আমি এটার উপর হোয়াইট কালার অ্যাপ্লাই করতে পারতেছি। শুধুমাত্র এই ঘর ঘর জায়গাগুলোতে আপনি কোনো কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট লক। তারপরের প্রশ্ন আপনার কি ছিল? ম্যাজিক টুল, ম্যাজিক টুলটা। ম্যাজিক টুল। ম্যাজিক টুলও আপনার খুবই সোজা, ঠিক সিমিলার আগের ইমেজটা দিয়ে আমি ব্যাক গিয়ে বুঝাই দিচ্ছি, যেটা ছিল আমাদের ম্যাজিক টুল। এটার সাথে আমি যখন ওই ইমেজে বুঝাইছিলাম, আপনি যে টিউটোরিয়ালে ছিলেন ঠিক যে ইমেজটা দিয়ে বুঝাইছিলাম সেই ইমেজটাই ওপেন করতেছি। ম্যাজিক টুল কি করে, সেও কালারের উপর ভিত্তি করে কাজ করে, ম্যাজিক টুলও কালারের উপর ভিত্তি করে কাজ করবে। আর ওখানে আমি এখন যতটা বলতেছি ওখানের তুলনায় এখানে অনেক বেশি বিস্তারিত পাবেন, যেহেতু আজকে ওই বিষয়ে ক্লাসটা নাই, এই জন্য আজকে তুলনামূলক ডিটেলস বলতে পারবো না আমি। এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে, প্রায় 3টা কালার আছে। ম্যাজিক টুল কি করবে, সে কালারের উপর ভিত্তি করে, যেমন কুইক সিলেকশন টুল একটার সাথে একইভাবে লাগানো ছিল সেই কালারগুলোকে সিলেক্ট করছিল, এই ম্যাজিক টুল কি করবে, লাগানো কালারকেও সে সিলেক্ট করতে পারে, যেটা লাগানো নেই, একটার সাথে আরেকটা টাচ করা নেই, সেই কালারগুলোকেও সে সিলেক্ট করতে পারে। ম্যাজিক টুলে আসলাম, এখানে আমি রেড কালারকে ক্লিক করলাম, বাকি পাত যেখানে যেখানে রেড ছিল সব জায়গাতেই সে কিন্তু সিলেক্ট করে ফেলছে, সব জায়গাতেই সে সিলেক্ট করে ফেলছে। সিমিলার, আমি যখন গ্রিন কালারে ক্লিক করছি, বাকি পাত যেখানে যেখানে গ্রিন কালার ছিল সেখানে কিন্তু সিলেক্ট করে ফেলছে। আবার যদি আপনার এমন মনে হয় যে শুধুমাত্র আমি এই রেড কালারকেই সিলেক্ট করব, এদেরকে সিলেক্ট করব না, তাহলে আপনি কন্টিনিউয়াস অন করে দিতে পারেন। তাহলে এটা যদি অন করে দেওয়া হয়, তাহলে শুধুমাত্র এর সাথে টাচ করা যে রেড কালার শুধু তাকেই সিলেক্ট করবে, এটা একটা। আর কন্টিনিউয়াস যদি আপনি অফ করে দেন, তাহলে যতগুলো ওই পেজের মধ্যে আছে ততগুলোকে সিলেক্ট করবে, তবে সেটা ভিত্তি করবে টলারেন্সের উপর। অর্থাৎ টলারেন্স আপনার যত বেশি হবে, সে তার আশেপাশের দূরের এলাকাকে তত বেশি সিলেক্ট করবে। এক্সাম্পল স্বরূপ আমরা এই ইমেজটাতে ব্যাক আসতে পারি, যেমন এখানে একটা রেড কালার দেখতে পাচ্ছি, যেহেতু ম্যাজিক টুল কালারের উপর ভিত্তি করে সিলেক্ট করে, এখানে যদি আমি টলারেন্স আপাতত 20 রাখি, এই অবস্থায় রেড কালারকে যদি আমি ক্লিক করি, দেখেন ওর আশেপাশে 20 টলারেন্সের উপর ভিত্তি করে যেখানে যেখানে রেড কালার পাইছে, সে সেখানে সেখানে সে সিলেক্ট করে ফেলছে। এবার আমি ডিসিলেক্ট করে টলারেন্স আমি করে দিচ্ছি 90, এবার সিলেক্ট করতেছে। এবার দেখেন আগের বার কিন্তু এই জায়গায় সে সিলেক্ট করেনি,
এবার কিন্তু এই জায়গায় সে সিলেক্ট করছে, অর্থাৎ আপনি টলারেন্স যত বেশি বাড়াবেন তত বেশি সে সিলেক্ট করবে। এই হচ্ছে আপনার মূলত ম্যাজিক টুল। তাছাড়া আরেকটু ওই ভিডিওটা হয়তো রিপিট করবেন, তাহলে আরো বেশি আই থিঙ্ক বুঝতে পারবেন। ম্যাজিক টুলও আপনার কালারের উপর ভিত্তি করে সিলেকশনের কাজটা করে থাকে। আর কোনো কি প্রশ্ন আছে আপনার? আম, না ভাইয়া, অনেকটা ক্লিয়ার হয়েছে। এখন আসলে নিজে চেষ্টা করতে হবে, তারপর যদি কোনো প্রবলেম ফেস করি তারপরে জানাতে ওকে, পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে আমাদের যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট আছে তাদের দিক থেকে আর কোনো প্রবলেম আছে আপনাদের? গত ক্লাসে এখন পর্যন্ত যতগুলো জিনিস দেখানো হয়েছে আপনাদের। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই বলেন। ভাই আমার লেয়ার মাস্ক ভালো করে কাজ করতে হবে। আচ্ছা, আপনার লেয়ার মাস্ক ভালো করে কাজ করতেছে না। আচ্ছা, লেয়ার মাস্ক দুটো কালারের উপর কাজ করে। আপনি জানেন যে একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনি কি কালারগুলো ভালো করে চেক করছিলেন? আসলে আপনি প্রকৃতপক্ষে ব্ল্যাক করছেন? ওকে, শুনেন, আচ্ছা ডি প্রেস করে ওইগুলো আবার ঠিকও করছি। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি, আমি দেখি কেন হচ্ছে না। দেখা যাচ্ছে না, লোডিং এ আছে। ওকে, হ্যাঁ এখন আসছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা এই দেখেন, আমি চাইতেছি এটার লেয়ার মাস্ক করতে, হুম, এটার উপর। হ্যাঁ, লেয়ার ওই মাস্ক। দেখেন সব করা আছে, এই যে এন্ড লাস্ট বাট হইতে এই যে কিছু রিমুভ হইতেছে না। উপরে তো আপনি কি কালার দিয়েছেন দেখেন, আমাদের হোয়াইট কালার কি করে? আচ্ছা এটা ব্ল্যাক কালার দিয়ে দেখেন। এখন তো হইছে ভাই, এতক্ষণ হয় নাই বাট এখন হইছে, বুঝতেছি না কেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ব্ল্যাক কালার দিয়া করছি বাট কিছুই হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে কি? আচ্ছা, ধরে নিলাম তাহলে আর কারো কোনো প্রবলেম নেই। তাহলে আজকের ক্লাসে ব্যাক আসি, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমরা যে এখানে ক্লাস মডিউলটা আছে আজকে লাস্ট ফ্লো করব, এরপরে এই ক্লাস মডিউলটা আমি ফ্লো করব না। আমি আমার দিক থেকে বড় বড় কিছু প্রতিষ্ঠান সেগুলোর উপর ভিত্তি করে একটা ক্লাস মডিউল তৈরি করছি, সেটার উপর ক্লাসগুলো নিব। তবে আমাদের ক্লাস শেষ হওয়ার পর আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই ক্লাস মডিউল অনুযায়ী প্রায় সবগুলোই পূরণ হয়ে গেছে। কেননা এই ক্লাস মডিউলের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমি দেখছি যেটা সামনে দেখানোর প্রয়োজন সেটা পিছনে দেখানো হয়েছে, বা যেটা পিছনে দেখানোর প্রয়োজন সেটা সামনে, অনেকগুলো এরকম ভাবে রাখা হয়েছে, বা যে বিষয়টাতে বেশি জোর দেওয়ার প্রয়োজন সেটাতে কম জোর দেওয়া হয়েছে, এমনটাই। তাই মোটামুটি আজকে থেকে এই ক্লাস মডিউলটাকে আমি বাদ দিয়ে দিব। এরপরে পরবর্তী ক্লাস থেকে নির্দিষ্টভাবে দেখানো হয়েছে কি কি কোনটার উপর কোন বিষয়টা আসলে ভালো হবে, সেটার উপর তৈরি করা কিছু ক্লাস ভিত্তিকই দেখাই দিব আপনাদের। তাহলে এটাতে আসি, অলরেডি মোটামুটি আমাদের এখানকার এই বিষয়গুলো প্রত্যেকটা ক্লিয়ার। আজকে যদি আমরা এই মডিউল অনুযায়ী আসি, তাহলে প্রথমে যে বিষয়টা আছে হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস। এটা আপনারা অলরেডি জানেন, তবে ডিটেলস জানেন না, বা নিচেরটাও যে দা ট্রান্সফর্ম টুল, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, এটাও আপনারা জানেন কিন্তু ডিটেলস জানেন না। আমরা প্রত্যেকটা আজকে ডিটেলস জানবো। তাহলে হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস, আমরা কিভাবে একটি ফাঁকা ক্যানভাসে ইমেজ অ্যাড করতে পারি। তাহলে আমরা তো অলরেডি জানি, যেমন আমরা এখানে একটা ফাঁকা ক্যানভাস তৈরি করি, নতুন একটা সাইজ নিচ্ছি 1920 ইন্টু 1080 RGB কালার মোড, এটাই থাক। ওকে, তাহলে দেখেন এটা আমাদের একটা ফাঁকা ক্যানভাস। তাহলে আমরা এটাতে ইমেজ কিভাবে অ্যাড করি, কেউ একজন বলেন। সাধারণত আমরা ইমেজ কিভাবে নিয়ে আসি? ওপেন করে নিয়ে আসি। ওকে, এই যে ফাইল থেকে ওই যে ফাইল প্লেস ফাইল থেকে ওপেন। প্লেস করে নিয়ে আসি, এটাই কিন্তু আমরা এটাই বলা হচ্ছে ওখানে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন এখানে ওপেন করে করানো না, হয়েছে। ওপেন করাটা আলাদা। ওপেন করলে তো পুরো পেজটাই হচ্ছে, আর হাউ টু অ্যাড এ ব্ল্যাঙ্ক ক্যানভাস এটা এটার মধ্যে পড়ে না। এই যে আমরা এখান থেকে আপনি তো ভাই প্লেস করার কথা বলেন হ্যাঁ, নাই, আপনি প্লেস বলেছেন ফটো আনবো কিভাবে। ফটো আনার জন্য তো ওপেন করা লাগবে, আর না প্লেস না, করার জন্য প্লেস করব। আমি বলছিলাম এই পেজের মধ্যে কিভাবে নিয়ে আসবো, এই যে সাদা পেজের মধ্যে কিভাবে নিয়ে আসবো এটা বলছিলাম। আচ্ছা, তাহলে তো প্লেস করা হ্যাঁ, লাগবে। প্লেস করা আমি এই পেজের মধ্যে বলছিলাম। তাহলে ফাইল থেকে হচ্ছে প্লেস, এমবেডেড আমরা এতদিন ধরে এমবেড করে নিয়ে আসতেছিলাম, আর একটা হচ্ছে লিঙ্ক। তাহলে এই দুটার মধ্যে দুটাতে তো প্লেস আছে, প্লেস কিভাবে কাজ করে, লিঙ্ক কিভাবে কাজ করে, এটা এখন বিষয়। আরেকটা জিনিস, আমরা এখান থেকে ফাইল থেকে যখন আমরা প্লেস করি, যেমন আমি এখান থেকে এই মডেলটা এই পেজের মধ্যে একটু ওয়েট করি, হালকা স্লো কাজ করতেছে, একটু ওয়েট করলে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। 14 এর ক্ষেত্রে মাঝে সমস্যা হয়। যেমন ওকে করলাম, সিম্পল ভাবে প্লেস করলে আমার ইমেজটা এখানে চলে আসতেছে। ঠিক সিমিলার আপনি যদি কোনো ইমেজকে টেনে এখান থেকে ছেড়ে দেন, অর্থাৎ আমি ফটোশপের বা যে কোনো একটা ইমেজকে আপনি এভাবে টেনে নিয়ে এসে বা মডেলকে টেনে এনে এখানে
কই ফটোশপ টেনে এনে ছেড়ে দিলাম। এটাও কিন্তু আপনার প্লেস করার একই রকম ভাবেই কাজ করে, অর্থাৎ ফাইল থেকে আমরা যে প্লেস এমবেডেড করি। ভাইয়া এই কাজটা আমি করছি বাট আমার হয় নাই। আচ্ছা আচ্ছা, কাপড়টা তাহলে ওপেন হয়ে গেছে হয়তো। এটা দেখেন, এটার ক্ষেত্রে দেখাই এখানে আনার বিষয়টা আর ওপেন করার বিষয়টা। তাহলে আমি একটু সাইড করে নিই। দেখেন আমি এটা দুপাশে করে নিচ্ছি আপনার সুবিধার্থে। তাহলে এখানে ইমেজ নিয়ে আসার বিষয়টা কেমন আপনার, এই ইমেজটা আমি নিয়ে আসতে যাচ্ছি। যদি আপনি ক্যানভাসের মধ্যে ছাড়েন তাহলে প্লেস হবে, আর যদি এই যে লেয়ার কিংবা এই যে বাকি অন্য কোনো জায়গায় ছাড়েন তাহলে ওপেন হবে। এই যে ছেড়ে দিলাম, এবার দেখেন এটা আমার ওপেন হয়ে গেছে, এটা ইমেজটা আমার ওপেন হয়ে গেছে। আর যখন ওই ইমেজটা আমি এই ক্যানভাসের মধ্যে ছাড়বো অর্থাৎ পেজের উপরে ছাড়বো তখন সেটা প্লেস হবে। এবার দেখেন ইমেজটা আমার প্লেস হয়ে গেছে, এটাই। আর যদি আমি যেমন দুপাশে করে নিয়ে আসছি, আপনি যদি দুপাশে না করতে চান, এভাবে আপনার মিনিমাইজ করা আছে, বাঘের ইমেজটা নিয়ে আসতে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, টেনে এনে এই যে ফটোশপের আইকনের উপর ধরে রাখেন। আপনি যদি সরাসরি ওপেন করতে চান এই লেয়ারের উপর ছেড়ে দেন বা এখানে ছেড়ে দেন, যে কোনোখানে। আর দেখেন সাইডে একটা হোয়াইট বক্স আসতেছে, চারপাশে একটা হোয়াইট বক্স আসতেছে, এই অবস্থায় যদি আপনি ছেড়ে দেন তাহলে ইমেজটা আপনার প্লেস হয়ে যাবে। এখান থেকেও আপনি প্লেস করতে পারেন এইভাবেও। সেই প্লেসটা হচ্ছে আপনার প্লেস এমবেড এটার মতো করে। কিন্তু মেইন বিষয় হচ্ছে যেটা আমি দেখানোর জন্য চাচ্ছি, একটা হচ্ছে এমবেড, একটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক কখন ব্যবহার করব আর এমবেডেড কখন ব্যবহার করব। সাধারণত যারা CS6 ব্যবহার করবেন, আগের যে ভার্সনগুলো আছে, যারা ফটোশপ CS6 বা তার আগের যে ভার্সনগুলো যারা ব্যবহার করবেন তারা এই অপশনটা পাবেন না, লিঙ্কের অপশনটা আই থিঙ্ক পাবেন না, শুধুমাত্র এই অপশনটাই পাবেন, লিঙ্ক। আগের ফটোশপে ভাই এমডেড আর লিংক কিছুই নাই, হ্যাঁ ওটাতে শুধু প্লেস লেখাই আছে। হ্যাঁ, ওই একটাই, ওই প্লেস বলতে ওই এমবেড এইটা অপশনটা, এটাই বোঝানো হচ্ছে। আগের ভার্সনগুলোতে এটা আপনি পাবেন না। তবে এখানে আপনি যখন লিঙ্ক করবেন, ধরে নিলাম এখান থেকে এই ইমেজটাকে আমি লিঙ্ক করলাম, এখন আমার কাজের সুবিধার্থে এই ফাইলটাকে আমি সেভ করছি, এই ফাইলটাকে আমি সেভ করছি বা ফাইলটা সেভ করে আমি এই পিসি থেকে আমার পিসিতে কাজটা পাঠাইছি, তখন এই অ্যাপেলের ইমেজটা আমি আর দেখতে পাবো না, এই অ্যাপেলের ইমেজটা আমি আর দেখতে পাবো না। অর্থাৎ লিঙ্ক করলে আরো একটা জিনিস দেখবেন, আমি যখন ব্যাক যাচ্ছি, লেয়ারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, প্রথম যে ইমেজটা মডেলের ইমেজটা এটার আইকনটা দেখেন আলাদা, আর যে লিঙ্কের আইকন এখানে একটা শিকলের আইকন। তার মানে আপনার পিসি থেকে, আপনার পিসির হার্ড ডিস্ক থেকে বা আপনার পিসিতে যেখানে ছবিটা রাখছেন সরাসরি ওখান থেকে এখানে ইমেজটা শো করানো হচ্ছে, যার কারণে অন্য কোনো কম্পিউটারে যখন এই ফাইলটা দেওয়া হবে, অর্থাৎ আপনি যখন আপনার বায়ারের কম্পিউটারে এই ফাইলটা দিবেন তখন ওনার পিসিতে এই ইমেজটা শো করাবে না, তখন ওনার পিসিতে এই ইমেজটা শো করাবে না। কিন্তু এখানে বিশেষ সুবিধা হচ্ছে আপনি যখন লিঙ্ক করবেন তখন ফাইল সাইজ সাধারণত ছোট হয়ে যায়, অনেক সময় বিশাল বড় অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতে করতে অনেক সময় ফাইল সাইজ আপনার 1 GB 2 GB এরকম সাইজও হয়ে যায় অনেক সময়। এক্ষেত্রে যদি আপনারা ফাইলগুলো ইমেজগুলো যদি লিঙ্ক করে নিয়ে আসা হয় তাহলে আপনার ফাইল সাইজটা কিন্তু এত বড় হয় না। আর যদি এমবেড করে নিয়ে আসা হয় তাহলে ফাইল সাইজ বেশি হয়, কিংবা কম্পিউটার চেঞ্জ করলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যদি আপনার ছবিটা নিয়ে যাওয়া হয় বা মূল ফাইলটা নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। অর্থাৎ এটা এরকমটা বোঝাচ্ছে যে আপনি কখন, এখন কি বিষয় আমি যেটা বুঝাতে যাচ্ছি কেউ কি বুঝছেন? বুঝছি ভাই, বুঝছি। ওকে, একজন বুঝছে, এদিকে কি আপনারা বুঝছেন? না বুঝলে বলেন, আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি। ভাই আরেকবার বলে ফেলেন। ওকে, আরেকবার বলতেছি, যার যেহেতু একটু সমস্যা আছে। এক কথায় আপনি ধরেন আপনার, হ্যাঁ ধরে নেন আপনি আপনার অফিসেও একটা কাজ করতেছেন, বাসাতেও একটা কাজ করতেছেন। আপনি বাসায় বসে একটা কাজ করতেছিলেন, হঠাৎ করে আপনার অফিসের সময় হয়ে গেছে, কিন্তু বাসায় তো আপনি আর কাজটা করতে পারতেছেন না। এই জন্য আপনি চিন্তা করলেন যে অফিসে গিয়ে কাজটা করবেন। আপনার বাসায় ডেস্কটপ থেকে ফাইলটা আপনি পেন ড্রাইভে নিয়ে অফিসে নিয়ে গেছেন, কিন্তু আপনি যদি বাসায় এটা লিঙ্ক করে এভাবে ইমেজগুলো ওপেন করেন তাহলে আপনার দেখবেন যে আপনার অফিসের কম্পিউটারে যেই ইমেজগুলো আপনি লিঙ্ক করছিলেন সেই ইমেজগুলো আপনি দেখতে পাবেন না। যদি আপনি দেখতে চান তাহলে আপনার পিসিতে এখানে যেই লোকেশনে ইমেজটা ছিল আপনার, ঠিক সেই লোকেশনে আপনার পিসিতে, অফিসের পিসিতে সেই লোকেশনে আপনার ফাইলটা থাকতে হবে। যেমন এটার আমার লোকেশন যদি দেখেন, এই যে এটাকে বলা হচ্ছে লোকেশন, সি ইউজার ডেস্কটপ ফটোশপ, এটা হচ্ছে লোকেশন। ঠিক একই লোকেশনে যদি আপনার ওই অফিসের পিসিতে
ইমেজটা থাকে তাহলে শো করাবে, তাছাড়া শো করাবে না। আর সাধারণত অফিসের পিসিতে আপনার একই লোকেশনে কখনো ইমেজটা সাধারণত থাকে না। যদি আপনি সবকিছু নিচ থেকে না করেন তাহলে কিন্তু একই লোকেশনে এটা থাকবে না। এটাই মূলত মেইন জিনিস। অর্থাৎ এখন আমরা কোনটা ব্যবহার করব, সহজভাবে আসি, আমরা কোনটা ব্যবহার করব। আমি আমার দিক থেকে সবসময় প্লেস এমবেডেড এটাই ব্যবহার করে থাকি, কেননা হার্ড ডিস্কের মেমোরি বা যথেষ্ট আছে, এই জন্য সাধারণত এটাই ব্যবহার করা থাকে। আর ইন্টারনেটও বর্তমানে সহজ, যার কারণে ফাইল সাইজ বড় হলেও যে কোনো পিসিতেই যেটা সহজে যেন ওপেন করা যায়, এটাই। সেক্ষেত্রে আপনারা এটাই ব্যবহার করতে পারেন, লিংক ব্যবহার না করে এটাই ব্যবহার করতে পারেন। তাহলে সিম্পল ভাবে আমরা কিভাবে একটা ক্যানভাসে অ্যাড করতে পারি, এটাই বলা হচ্ছে আপনার ক্যানভাসে অ্যাড করার জন্য। তাহলে আপনারা এখান থেকে ফাইল থেকে এমবেড এটাই ব্যবহার করতে পারেন। আর যদি অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতেছেন, আপনার এক পিসি থেকে আরেক পিসিতে আপনার ফাইলটা ট্রান্সফার হওয়ার চিন্তা ভাবনা নেই, তাহলে আপনি লিংক করে কাজগুলো করতে পারেন। এই ক্ষেত্রে আপনি লিংক করে কাজগুলো করতে পারেন, তাহলে আপনার ফাইল সাইজটা তুলনামূলক ছোট হবে। এতটুকুই। তারপর আসি, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করলে কি এটা বলতে লিংক হবে না ওইটা হবে? না, ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনার এমবেড হবে, লিংক আচ্ছা, হবে না। তো তখন তো আর কোনো সমস্যা হবে না? না, তখন কোনো সমস্যা হবে না। ওকে। ওকে, এবার আসি পরেরটাতে। তাহলে এরপরে যেটা আসতেছে ট্রান্সফর্ম টুল, এটাও আপনারা জানেন, কিন্তু ডিটেলস ট্রান্সফর্মের ডিটেলস দেখবো একটু। ট্রান্সফর্মের যতগুলো অপশন আছে প্রত্যেকটাই দেখবো। ট্রান্সফর্ম টুল বরাবরই খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো জিনিসকে ছোট বড় করা থেকে শুরু করে বিভিন্নভাবে মডিফাই করা, সেটা আমরা ট্রান্সফর্ম টুলের মাধ্যমে করে থাকি। তাহলে ট্রান্সফর্ম টুল, আমি এখান থেকে একটা যে কোনো ইমেজ প্লেস করে নিয়ে আসি, ঠিক এই ইমেজটা এখানে প্লেস করে নিয়ে আসলাম। দেখেন সাধারণত যখন এখানে ক্লিক করতেছি, এখানে মুভ টুলে থাকা অবস্থায় দেখেন এখানে লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস নামে একটা অপশন দেওয়া আছে। এখানে যখন আপনি মার্ক করবেন তখন কিন্তু সবসময় ট্রান্সফর্ম অপশনগুলো শো করাবে। যখন আমি মাউসটা এখানে কাছে নিয়ে যাচ্ছি, দেখেন আমার এই ছোট বড় করার অপশনগুলো কিন্তু চলে আসতেছে, এই ছোট বড় করার অপশনগুলো চলে আসতেছে। আর যখন শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা আপনি তুলে দিবেন তখন কিন্তু এই ছোট বড় করার অপশনগুলো আর আসতেছে না। আপনাকে যদি ভালো লাগে যে সব সময় এটা আপনার ছোট বড় করার অপশনগুলো থাকুক, তাহলে আপনি এটা অন করে রাখতে পারেন। তবে পার্সোনালি আমাকে এটা ভালো লাগে না। যখন আপনি ছোট বড় করার প্রয়োজন হয় তখন আমি কন্ট্রোল টি চাপি, যেটা হচ্ছে শর্টকাট। আর এই কন্ট্রোল টিটা যদি আপনারা ভিতর থেকে করতে চান তাহলে এটা সিলেক্ট করে এডিট থেকে দেখেন লেখা আছে এই যে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকেও করা যেতে পারে সেটাই। কিন্তু আমরা এতদিন পর্যন্ত ট্রান্সফর্মের এটাই জানতাম যে শিফট চেপে এটা কিভাবে ছোট করা যায়, বা অল্টার চেপে মিডিল বরাবর এটা ছোট বড় হয়, এতটুকু বলছি আপনাদের। এবং এটাকে এই ঘোরানো যায়, এই কর্নার ধরলে এটাকে এখান থেকে ঘোরানো যায়, এটাই বলছিলাম। এখন ডিটেলসে আসি। তাহলে প্রথমত ট্রান্সফর্ম টুলের জন্য আপনাকে নির্ভর করতে হবে, দেখতে হবে পয়েন্টার। এটার একটা নির্দিষ্ট কেন্দ্র আছে, সেটা আমরা অপশন বার থেকে শুরু করি। তাহলে আমি কন্ট্রোল টি যখনই চাপতেছি, দেখেন মুভ টুলে আছে, আমি যখনই আমি কন্ট্রোল টি চাপতেছি অপশন বারে কিন্তু কিছু অপশন চলে আসতেছে। তাহলে প্রথম যে অপশনটা আছে দেখেন এখানে টোটাল 9টা ফোঁটা আসতেছে এবং মিডিলের ফোঁটাটা হাইলাইট, এটা গেল হচ্ছে একটা পয়েন্ট, মিডিল সেকশন পয়েন্ট। ঠিক আমি যদি জুম করে দেখি, এই যে এখানে একটা পয়েন্টার দেয়া আছে, এই পয়েন্টারটাকে ভিত্তি করেই আপনার ট্রান্সফর্মটা হয়ে থাকে। আমরা এতদিন যে ট্রান্সফর্মটা করতাম ডিফল্ট ভাবে সেটা মিডিলেই থাকে। যেমন আমি এটা দেখেন ঘোরাচ্ছি, এটাকে আমি এই যে ঘোরাচ্ছি, দেখেন মিডিল বরাবরই সে কিন্তু ঘুরতেছে, দেখেন সে মিডিল বরাবরই কিন্তু ঘুরতেছে। কিন্তু আপনি যদি এই পয়েন্টারটা উপরের দিকে ক্লিক করেন, এই যে পয়েন্টার কিন্তু এই যে উপরে চলে গেছে, এই যে এই পয়েন্টারটা যদি আমি এখান থেকে যে উপরের দিকে ক্লিক করি পয়েন্টারটা উপরে চলে গেছে। এবার যদি আমি ঘোরাই তাহলে দেখেন এবার কিন্তু আর মিডিল থেকে ঘুরতেছে না, অর্থাৎ এই পয়েন্টার থেকে ঘুরতেছে। যে পয়েন্টারটা সিলেক্ট করবেন সেখানেই। এটা আপনি শুধু ওখান থেকেই যে করতে হবে এমনটা না, যদি ডান দিকে দেন এবার দেখেন এটা ডান পাশ থেকে হবে। এমনকি আপনি যখন ছোট বড় করবেন দেখেন এবার কিন্তু ডান পাশ থেকে এটা ডান দিক থেকে এটা ছোটটা হচ্ছে। যদি আপনি এটা এবার এই কোণ বরাবর দিয়ে দেন, আপনি যদি এই পাশ থেকে ছোটটা করেন বা তাও দেখবেন যে ওখান থেকেই ছোটটা। পয়েন্টারটা সিলেক্ট করে দিই, এই পয়েন্টারটা দেন, আপনি যদি শিফট চাপেন তারপরে দেখেন যে ওই পাশের কর্নার বরাবরই কিন্তু ছোট হচ্ছে। অর্থাৎ যে পয়েন্টারে রাখবেন সেই পয়েন্টারকে সে ফলো করবে। এমনকি আপনি চাইলে এটাকে নিজেও সিলেক্ট করে দিতে পারেন, টেনে এই যে এই জায়গায় রাখলাম, এখন এটাকে রাউন্ড করার জন্য এই পয়েন্টারটাকে ফলো করতেছে।
অর্থাৎ এই জায়গায় আমরা যদি একটা ধরি, দেয়ালের মধ্যে আমরা একটা ছবি রেখে দিছি, এটার মধ্যে একটা প্যারক ঢুকে দিছি, ঠিক যেভাবে ঘুরবে ঠিক ওইভাবেই ঘুরতেছে। এই প্যারকটা ঠিক এখানে আপনি একে এই জায়গায় রাখতেছে, এবার সে একে বরাবর করে ঘুরতেছে, এই যে এই পয়েন্টারটাকে ফলো করে ঘুরতেছে। এই হলো এই পয়েন্টারের কাজ। তারপর যে এখান থেকে আসে এক্স বরাবর, এটা হচ্ছে এই যে আমরা উপর থেকে মুভ করতেছি, এই মুভ বা ডান বাম, অর্থাৎ এক্স হচ্ছে, এক্স কে বলা হচ্ছে আমাদের সম্ভবত হরিজন্টাল। ওকে, এক্স কে বলা হচ্ছে হরিজন্টাল, অর্থাৎ হরিজন্টাল বরাবর যদি আপনি সরাইতে চান, আপনার পুরো ইমেজের কত অবস্থান বরাবর সে করতেছে সেটাই, যেমন 296 পিক্সেল বরাবর সে অবস্থান করতেছে সেটা এখানে শো করাচ্ছে। আর ওয়াই কে বলা হয় যে আপনার ভার্টিক্যাল বরাবর, অর্থাৎ উপর নিচে, এটা এইদিকে তেমন প্রয়োজন পড়ে না। ওয়াইড হচ্ছে এই যে এটাকে টেনে বড় করতেছি, এটাই হচ্ছে আপনাদের ওয়াইড, এই যে টানলাম এটা বড় হচ্ছে। আর হাইট হচ্ছে ঠিক এটাই, যে উপর দিকে বা নিচের দিকে যাচ্ছে, এটা হাইটের ক্ষেত্রে এটাই। আর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল জিনিসটা হচ্ছে আমরা কিন্তু সাধারণত এইভাবে ঘুরাচ্ছি, কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর বা এটা দিক থেকে এখান থেকে আপনি সরাসরি লিখে দিতে পারেন। আর যদি শিফট চেপে আপনি ঘুরান তাহলে 15 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর করে ঘুরবে, 15 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর করে সে ঘুরতে থাকবে। আর যদি মনে হয় যে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইমেজটাকে ঘোরানো প্রয়োজন, তাহলে 45 লিখলে সে সরাসরি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ইমেজটা ঘুরে যাবে। এটা নির্দিষ্টভাবে যে কোনো ইমেজের ক্ষেত্রে করা যেতে পারে। যেমন আমি যদি একটু অ্যাঙ্গেলের দিক থেকে একটা সহজে কিছু করে ফেলি, আমরা এখানে একটা হালকা গ্রে কালারের বা হালকা ডার্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করল, এটাও ভালো করতেছে না, আচ্ছা গ্রে কালারের করি। গ্রে কালার নিলাম, এই ইমেজটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এখান থেকে কিছুটা -15 ডিগ্রি বরাবর এটাকে ঘোরালাম, এবং এটার পিছনেও আমরা একটা সিমিলার শেপ নিয়ে নিই। কন্ট্রোল চেপে ক্লিক করলাম, উপরে তাতে এখন একটি আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম। আর এটাকে এবার কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করে নিলাম, এবং এই লেয়ারটাকে নিচের দিকে দিয়ে দিলাম। প্রয়োজনে আপনি এখান থেকে, আচ্ছা এটাই থাক আপাতত, দুটাকে আমরা একটা গ্রুপ করে ফেললাম। এবং এটাকে যদি আপনি এখন সাইড থেকে এইভাবে রাখেন, মনে হচ্ছে যে টেবিলের মধ্যে কতগুলো আপনার ইমেজ একসাথে রেখে দেওয়া হয়েছে, অনেকটা এমন একটা করা যেতে পারে। আচ্ছা গ্রুপটা ভেঙে গেছে, গ্রুপ ভিত্তিক আপনাকে করতে হবে, অনেকটা এরকমটা করা যেতে পারে, যেটা ট্রান্সফর্ম দিয়ে ফালানো বা এই দিক থেকে করা যেতে পারে। জাস্ট এটা শুধু এক্সাম্পল বেস একটা কাজ। তারপরে বিষয়টা আসি, তারপর ট্রান্সফর্ম টুলের এদিকে একটা অপশন আছে, এটাকে বলা হচ্ছে আপনার ওয়ার্প। ওয়ার্পটা আমরা একটু পরেই আসবো। অ্যান্টি অ্যালাইসটা কি অলরেডি আমরা জানি। অ্যান্টি অ্যালাইসটা কি কেউ বলতে পারবেন? অ্যান্টি অ্যালাইস কিন্তু বলছিলাম আমি, অ্যান্টি অ্যালাইস জিনিসটা কি? অ্যান্টি অ্যালাইসটা কেউ কি বলতে পারবেন? অ্যান্টি অ্যালাইস জিনিসটা কি? আচ্ছা যাই হোক, হয়তো অনেকের স্মরণ হয়ে গেছে। অ্যান্টি অ্যালাইস জিনিসটা তাহলে আমাকে আরেকবার বলতে হচ্ছে, এটা অফ রাখলাম, একটা নতুন লেয়ার। ভাইয়া আমি বলি, হ্যাঁ বলেন অবশ্যই। আচ্ছা পিকচারের সাইডে যে কাটা কাটা দাগ থাকে, হ্যাঁ সেটা ইন্টারেস্ট থাকলে থাকে। হ্যাঁ এটাই, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এদিকে পিকচার কিংবা শেপ কাটা কাটা দাগ থাকে, যেন সেটা স্মুথ ভাবে হয়, সেটার জন্য হচ্ছে অ্যান্টি অ্যালাইস। এখান থেকে অ্যান্টি অ্যালাইসটাও আপনারা অন করে রাখতে পারেন, তাহলে এটা একটা পারফেক্ট আসবে। তাহলে আমি এটাতে আর যাচ্ছি না। এবার অ্যান্টি অ্যালাইসের ছাড়াও এদিকে যে অপশনটা আছে, এটাতে আমরা একটু পরে আসবো। এবার আরো একটু ট্রান্সফর্ম টুলের ডিটেলসে যাই। তাহলে আমি যখন এখানে কন্ট্রোল টি চাপবো, ট্রান্সফর্ম টুল রাইট বাটন ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। ঠিক এই অপশনগুলো আপনি ভিতর থেকে পাবেন, যেটাকে বলা হচ্ছে এডিট। এডিট থেকে আপনার যে ট্রান্সফর্ম, এই যে এখান থেকে অ্যালাইন, স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, এখান থেকেও এই অপশনগুলো আপনি পাবেন। কিংবা কন্ট্রোল টি করে রাইট বাটন চাপলেও এই অপশনগুলো পাবেন। এই অপশনগুলো প্রত্যেকটাই আপনার খুবই গুরুত্বপূর্ণ, আর এখানকার প্রত্যেকটাই আমরা দেখব। তাহলে প্রথমটা আসি, প্রথমটা হচ্ছে প্লেস, অর্থাৎ এই যে ওকে বাটনটা দিচ্ছি এটাই হচ্ছে প্লেস, অর্থাৎ আপনার কাজ করা হওয়ার পর প্লেস তো এটা জানি, আর ক্যান্সেল তো আমরা জানি, অর্থাৎ কোনো কিছু হবে না। কিন্তু তারপরের যে এই গ্রুপটা আছে স্কেল,
এই স্কেল কিভাবে কাজ করে, স্কেল হচ্ছে এই যে ছোট বড় করতেছি এটাকে বলা হচ্ছে স্কেল। অর্থাৎ আপনি যদি একবার রাইট বাটন ক্লিক করে স্কেলে ক্লিক করেন, এবার কিন্তু আপনি রোটেট করতে পারবেন না। এবার আপনি চাইলেও এটাকে রোটেট করতে পারবেন না। দেখেন এখানে রোটেটের আইকনগুলো কিন্তু আর আসতেছে না, রোটেটের আইকন আসতেছে না, শুধুমাত্র এটা আপনার ছোট কিংবা বড়ই হবে, শুধুমাত্র ছোট কিংবা বড় হবে, রোটেট কিন্তু হবে না। ঠিক সিমিলার আপনি যখন রোটেট করবেন শুধুমাত্র এবার কিন্তু এটা ঘুরবে, এবার কিন্তু আপনি বড় করতে পারবেন না। এবার শুধুমাত্র এটা ঘোরার ক্ষেত্রে ব্যবহার হবে এবং পয়েন্টারকে যেখানে রাখবেন সেটার উপর ভিত্তি করে সে ঘুরবে। এটা গেল আপনার রোটেটের ক্ষেত্রে। এবার হচ্ছে স্কিউ জিনিসটা কি করে। স্কিউ জিনিসটা আপনার কর্নার ভিত্তিক কাজ করবে, এটা আপনার কাজ করবে কর্নার ভিত্তিক, তবে দুটা কর্নার না, এটা একটা চারটা কর্নার না, যে কোনো একটা কর্নারকে নিয়ে আপনার কাজ করে থাকে, যে কোনো একটা কর্নারকে নিয়ে কাজ করে থাকে। যেমন এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে স্কিউ ক্লিক করলাম। এবার দেখেন এটা একটা কর্নার, যেমন এটাকে আপনি যে নিচের দিকে নিয়ে আসতে পারতেছেন বা উপরের দিকে, যে পাশে ইচ্ছা এক পাশে আপনি নিয়ে যেতে পারতেছেন। অর্থাৎ ইমেজটা যদি আমি এইদিকে এখন দিয়ে দিই, মনে হচ্ছে যে ইমেজটা এই পাশে শুয়ে আছে বা ওই দিক থেকে পড়ে আছে, এমনটা মনে হচ্ছে। তাহলে স্ক্রু জিনিসটা আমাদের কি করে, কর্নার ভিত্তিক কাজ করে থাকে। এটা যে কোনো কর্নার বেসে হতে পারে, এমনকি এটা যে কোনো শেপের ক্ষেত্রেও আপনার এটা কাজ করবে, যে কোনো শেপের ক্ষেত্রেও কাজ করবে। বা আপনি এখান থেকে একটা এইভাবে নতুন করে লেয়ারে আপনি কালার নিলেন, এখান থেকে আসি, এখান থেকে আমি কালার নিলাম, এটাতেও যদি দেন ট্রান্সফর্মের ঠিক সিমিলার একই রকম জিনিস, একই রকম যে কোনো শেপ বা এগুলোর ক্ষেত্রে একই রকম অর্থ সাধারণত প্রকাশ করে থাকে। অর্থাৎ ট্রান্সফর্ম টুলে শুধুমাত্র একটা কর্নার নিয়ে এটা কাজ করে থাকে। এরপরে যেটা আসতেছে পার্সপেক্টিভ, এটা আপনার দুটো কর্নার নিয়ে কাজ করে, একসঙ্গে দুটো কর্নার নিয়ে আপনার কাজ করে। দুটো কর্নার কিভাবে, পার্সপেক্টিভ করলাম, এবার দেখেন আমি যদি এটা নিচের দিকে টানি তাহলে এই দুটো কর্নার নিয়ে কাজ করবে, যদি আমি বাম পাশে টানি তাহলে এই দুটো কর্নার নিয়ে কাজ করবে। নিচের দিকে দিচ্ছি, দেখেন এই দুটো কর্নার নিয়ে খুব সিম্পল ভাবে এ পাশে এটা ছোট করা যাচ্ছে বা এ পাশ থেকে এটা বড় করা যাচ্ছে। আপনি যে পাশ থেকে টানবেন ঠিক সিমিলার সেই পাশ থেকে কিন্তু কাজ করবে। আপনি যদি এখন এটা এই পাশ থেকে এভাবে মিলাই দেন তাহলে ইমেজের দেখাটা কিন্তু আরেক রকম লাগবে। এটা হচ্ছে এই পাশ থেকে কাজ করবে, উইন্ডোজের লোগো হয়ে গেল। হ্যাঁ অন্য একটা উইন্ডোজের লোগোর মতো অনেকটা দেখাচ্ছে। তাহলে পার্সপেক্টিভ আপনাদের কিভাবে কাজ করতে, শুধুমাত্র দুপাশের, যদি এ পাশ থেকে নেই রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, এ পাশ থেকে নেই তাহলে এ পাশ থেকে বা এ পাশ থেকে একটা ছড়ানো, এবার মনে হচ্ছে যে একটা টেবিলের উপর এটা বসে আছে বা হালানো আছে, এমন একটা অপশন করা যেতে পারে। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ডিস্টর্ট। ডিস্টর্টের শর্টকাট হচ্ছে আবার কন্ট্রোল। কন্ট্রোল কিভাবে, আপনি যখন কন্ট্রোল টি চাপলেন বা এটি থেকে ফ্রি ট্রান্সফর্ম করলেন, ওই অবস্থায় যদি আপনি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করেন, শর্টকাট অন করে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করেন, তাহলে দেখবেন যে এটা আপনার ডিস্টর্ট হিসেবে কাজ করবে। যেমন রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট না করলেও হবে, না করলেও হবে, কন্ট্রোল চাপলেই ডিস্টর্ট কাজ করে, কেননা ডিস্টর্ট সাধারণত বেশি ব্যবহার হয়। ডিস্টর্টও আপনার একটা কর্নার নিয়ে কাজ করে, তবে এটা বেশি আপনি সরাইতে পারবেন। যেমন এটাকে আমি এই ভিতরের দিকে নিয়ে আসতে পারতেছি। ডিস্টর্ট এবং স্ক্রুর মধ্যে পার্থক্যটা কি, আমরা তাহলে এটা একটু করি। ডিস্টর্টও একটা কর্নার নিয়ে কাজ করতেছে, বা আপনার নিলাম এটাকেও একটা কপি করলাম, পাশাপাশি দুটাকে আমি কপি করলাম। আমরা এই পাশেরটাকে আমরা স্ক্রু ব্যবহার করব আর পরেরটাকে ডিস্টর্ট। তাহলে কন্ট্রোল টি দিলাম, এটা রাইট বাটন, এটা দেখেন আপনার ভিতরের দিকে আসবে না, এটা চাইলে সরার নিচের দিকে বা ভিতরের দিকে এটা আমি নিয়ে আসছি, দেখেন ভিতরের দিকে এটা আসে না, এটা হচ্ছে স্ক্রু ভিতরের দিকে আসবে না। কিন্তু আপনি যদি ডিস্টর্টের ক্ষেত্রে যান, ডিস্টর্টের ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে কন্ট্রোল টি, কন্ট্রোল চাপতেছি, কন্ট্রোল চাপলে সরাসরি আমাদের ডিস্টর্ট ওপেন হয়ে যায়। কন্ট্রোল চাপলাম, দেখেন এটা আমি কিন্তু এই ভিতরের দিকে এটাকে সহজে নিয়ে যেতে পারবো, যেমন এটাকে এই যে ভিতরের দিকে নিয়ে আসতে পারতেছি। কিন্তু স্ক্রুর ক্ষেত্রে আপনি এটা ভিতরের দিকে আনতে পারবেন না, বা যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করা যায় ডিস্টর্টের ক্ষেত্রে, কিন্তু স্ক্রুর ক্ষেত্রে সেটা করা যায় না। এই হচ্ছে মেইনলি দুটার মধ্যে পার্থক্য। তাছাড়া আর এই দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তবে কাজের ক্ষেত্রে আপনার বেশিরভাগই ব্যবহার করা হয়ে থাকে ডিস্টর্ট, স্ক্রুকে তেমন একটা ব্যবহার করা হয় না। এরপরে আসি ওয়ার্প। ওয়ার্প জিনিসটা কি, এই যে একটু আগে বললাম কন্ট্রোল টি ধরার সাথে সাথে উপরের দিকে এই যে আইকনটা, এটাকে বলা হচ্ছে ওয়ার্পের আইকন।
ঠিক রাইট বাটন ক্লিক করলে ওয়ার্পও অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে, এই জন্য ওয়ার্পের আইকনটা উপরের দিকে শর্টকাট করে দেওয়া হয়েছে। রাইট বাটন ক্লিক করে ওয়ার্প করতে পারেন কিংবা এখান থেকে ওয়ার্প করতে পারেন। ওয়ার্প করে ইমেজটাকে আপনি কয়েকটা পয়েন্টার বেস পেয়ে যাবেন, এটাকে আপনি চাইলে নিচ থেকে এখন মডিফাই করতে পারবেন, যেমন নিচের দিকে বা উপরের দিকে, যে কোনো এটা ইমেজ হতে পারে বা শেপ হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে। যেমন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, বাংলাদেশে যেমন একটা উড়ন্ত পতাকা যদি তৈরি করতে চাচ্ছেন আপনি, অনুমান করে এটা নিয়ে নিলাম বা ব্ল্যাক কালারে অ্যাপ্লাই করলাম। এটাকে আমরা চাচ্ছি যে উড়াচ্ছে এমন কিছু করতে চাচ্ছি, কন্ট্রোল টি, তারপরে আমি চলে আসলাম ওয়ার্পের ক্ষেত্রে। ওয়ার্পের এখানে কাস্টম কিছু অপশন দেওয়া আছে, যেমন এখান থেকে দেখেন লিখে আছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ করে দিলেন মনে হচ্ছে যে এটা উড়াচ্ছে এমন একটা বিষয়। এরপর এখানে একটা আছে ব্যান্ড অপশন, মনে হচ্ছে যে অনেক বেশি উড়াচ্ছে, আপনি চাচ্ছেন যে এতটা বাঁকা হবে না, ব্যান্ড মূলত বাঁকানো, তাহলে এখান থেকে এটা কমায় দেন, যতটা আপনি বাঁকাইতে চাচ্ছেন আপনি এখান থেকে ততটা বাঁকাইতে পারবেন। সিম্পল ভাবে ওয়ার্পের মাধ্যমে আপনি এটাকে চাইলে নিচ থেকেও করতে পারেন কিংবা এখান থেকে কিছু প্রিসেট অর্থাৎ পূর্বে থেকে সেট করা আছে সেগুলো করতে পারেন। যেমন এটা ফিশ ছাড়াও আরো অনেকগুলো মোড দেওয়া আছে, যেমন এখানে একটা ফিশ অর্থাৎ একটা মাছের মতো শেপ হয়ে গেছে, কিন্তু আপনি চাইলে নিচ থেকেও এটাকে আপনি মডিফাই করতে পারবেন, শেপকে মডিফাই করা যেতে পারে। এটাই হচ্ছে আপনাদের ওয়ার্পের কাজ। এটা যদি এখন আমরা ঘুরাই দিই তাহলে তো আবার আরেক ধরনের ডিজাইন হয়ে গেছে, আরেক ধরনের ডিজাইন হয়ে গেছে। এই দিক থেকে ওয়ার্প দিয়ে শেপকে বা ইমেজকে আপনার মডিফাই করা যেতে পারে। তারপরে আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলতে এবার রোটেট, এই বিষয়গুলো অলরেডি জানেন। এটা রোটেটের ক্ষেত্রে ইমেজই প্লেস করতে হবে, এই ব্ল্যাক কালার বা এটা দিয়ে বোঝা যাবে না, আসলে রোটেট হলে সরাসরি প্লেস। আচ্ছা এই ইমেজটাই প্লেস করি, অন্য একটা আমি ট্রান্সপারেন্ট একটা ইমেজ প্লেস করতেছি, যেমন এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ, এটা একটা আমাদের ট্রান্সপারেন্ট ইমেজ যার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নেই, এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ। আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারই দেন সেই কালারটাই সে কিন্তু শো করাবে। আমি যদি এটার পিছনে গ্রিন কালার দেই দেখেন তাও কিন্তু ইমেজটা আমার ফুললি ভাবে থাকতেছে, এটার হাতের ফাঁকা সহ সব জায়গায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কেননা যে ইমেজটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ইমেজ। তাহলে এটাকে কন্ট্রোল টি করলাম, রাইট বাটন ক্লিক করে রোটেট 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, চাইলে আপনি এখান থেকে 180 ডিগ্রি দিয়েও করতে পারেন কিংবা রাইট বাটন ক্লিক করে 180 ডিগ্রি দিলে সে একবারে 180 ডিগ্রি বরাবর রোটেট হয়ে গেল। তারপর হচ্ছে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, আরেকটা হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ। কোনটা কিভাবে কাজ করে? ক্লক ওয়াইজ বলতে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে সে ঘুরবে, আর ক্লক কাউন্টার ওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা জানি যে ঘড়ির কাঁটা ডান দিকে ঘুরে, তাহলে ক্লকওয়াইজ দিলে এটা ডান দিকে 90 ডিগ্রি ঘুরবে। আর যদি আমরা দিই যে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে ক্লক কাউন্টারওয়াইজ যদি দেই তাহলে হচ্ছে আপনার এটা ঘড়ির কাঁটার বিপরীতে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ঘুরবে। এবার হচ্ছে ফ্লিপ হরিজন্টাল আর ভার্টিক্যালের বিষয়টা কি? ফ্লিপ হরিজন্টাল কি ইমেজটাকেই সে ঘুরাই ফেলবে, যেমন বলটা এ পাশে আছে ডান পাশে আছে, বলটাকে সে বাম পাশে আছে বলটাকে সে বাম পাশে করে ফেলবে। যেমন দেখেন মনে হচ্ছে আপনার গোল দিতে যাচ্ছে, আপনার গোলকিপারটা আপনি পরবর্তীতে কোনো একটা ছবি ঠিক ম্যানিপুলেশনের যে ইমেজগুলো দেখলাম ঠিক সেই ইমেজের ক্ষেত্রে আপনার যেটা গোল দেওয়ার যে বক্স সেটা হচ্ছে আপনার এ পাশে ডান পাশে নেই, যেমন এটা আছে আপনার এই পাশে আছে, তাহলে আপনি তো এই পাশে নিবেন কিভাবে? কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তাহলে মনে হচ্ছে সে এবার এই পাশে গোল দিচ্ছে। এটা এদিক থেকে করা যেতে পারে। আর ফ্লিপ ভার্টিক্যাল এটা পুরো ইমেজটাকে উল্টিয়ে ফেলবে, অর্থাৎ বলটা উপরের দিকে চলে যাবে, মাথাটা নিচের দিকে চলে আসবে, এটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। এই হচ্ছে ট্রান্সফর্ম এখানে ট্রান্সফর্ম এটা ছাড়া আর তেমন কিছুই ট্রান্সফর্মে নেই। আচ্ছা পার্সপেক্টিভ ওয়ার্প এটা আপাতত দরকার নেই, ট্রান্সফর্ম হচ্ছে এটাই। অর্থাৎ এখন ট্রান্সফর্মের যতগুলো বিষয় আছে আপনি আপনার ইমেজ ছোট করার ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে, কেন্দ্র বেস যেভাবে ইচ্ছা আপনি আপনার ইমেজগুলো ট্রান্সফর্ম করতে পারেন। তাহলে ট্রান্সফর্ম দিয়ে আমরা আরো কিছু একটা কাজ করে ফেলতে পারি। ট্রান্সফর্ম দিয়ে আমি যেহেতু ট্রান্সফর্ম দিয়ে একটা ছোট্ট উদাহরণের কাজ আমরা এখন করতে পারি। যেমন আসি এখান থেকে, এই যে এখানে ইমেজের কয়েকটা ফ্রেম আমি ওপেন করলাম, দেখেন এখানে কয়েকটা ইমেজের ফ্রেম।
যেমন এখানে একটা ইমেজের ফ্রেম দেওয়া আছে, ঠিক সিমিলার এখানে কিংবা এই বড় ফ্রেমটাই ব্যবহার করি আমরা। ঠিক সেম রেশিও অনুযায়ী এমন একটা ইমেজ আমি প্লেস করতেছি, এখান থেকে সেম রেশিও অনুযায়ী একটা ইমেজ আমি প্লেস করতেছি। যেমন স্কয়ার আছে, ঠিক স্কয়ার ইমেজ আছে এমন একটা আমি খুঁজি, যেমন হতে পারে এই ইমেজটা, এই মডেলকে এখানে প্লেস করলাম। এখন এটাকে আপাতত আমি ছোট করে নিলাম, এটাকে ছোট করলাম। এটাকে ছোট করার পর এখানে একটা কর্নার বেস আমি মিলাচ্ছি, এখান থেকে শুধুমাত্র একটা কর্নার আমি মিলালাম, এবং বাকি বাদ কর্নারগুলো আপনি রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট করতে পারেন কিংবা কন্ট্রোল চেপে সরাসরি এটা ব্যবহার করতে পারেন। যেমন এটা এখানে জুম করে এখানে এটা বরাবর মিলাই দিলাম, বা এখান থেকে এটাও, এটা এখান থেকে এটা। এখন যদি আমরা ওকে করে দিই এবং এটা যদি জুম আউট করি, তাহলে মনে হবে যে আপনার এই দেয়ালের মধ্যে এই মডেলের ছবিটাই এখানে ফ্রেম করা হয়েছিল। ঠিক সিমিলার এখান থেকেও যদি আমরা আরেকটা ইমেজ প্লেস করে নিয়ে আসি, আচ্ছা এই ছবিটা ট্রাই করা যেতে পারে। কন্ট্রোল চেপে এটা এখানে একবার সরাসরি করা যেতে পারে, তারপরে এখানে জুম করে নিই, ওকে। তাহলে এখন যেটা মনে হচ্ছে এই দেয়ালের মধ্যে এই ইমেজটাই আপনার মূলত পার্সপেক্টিভ অর্থাৎ ট্রান্সফর্ম টুল ব্যবহার করে আমাদের মনে হচ্ছে যে এই ইমেজটা দেয়ালের এই জায়গাতে এভাবেই ছিল, এমনটাই মনে হচ্ছে। তাহলে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে এই ধরনের কয়েকটা ইমেজ করবেন যেটা বিশেষ করে অনেক বেশি বাঁকানো, কমপক্ষে 3টা করে করবেন। আর এখন আসে এটার ক্ষেত্রে, তাহলে এটা পিছনটা এটাতে কিভাবে করা যেতে পারে? এই দুটোতে না হয় করা গেল, পিছনটাতে যে আমরা ফুল কভার করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে? লেয়ার মাস্ক দিয়েও করা যাবে। পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ দিয়ে তো আমরা করবই, কিন্তু পার্সপেক্টিভ দিয়ে করতে গেলে যেমন এই সামনের এগুলো তো ফ্রেমগুলোতে আবার ঢেকে যাচ্ছে। তাহলে এই ইমেজটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, উভয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা তার মধ্যে এই ইমেজটা করবেন কোন পদ্ধতিটা অবলম্বন করলে আপনার বেশি ভালোভাবে কাজটা করা যাবে। পরের ক্লাসে তো তার সাথে তো আমি অবশ্যই দেখাবই। ডকুমেন্ট আকারে দিচ্ছি, তাহলে এটার কোয়ালিটি ভালো থাকবে। আর 25-এ এটা ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি। ওকে, উভয় গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা এই ইমেজটা প্র্যাকটিস করবেন। তো ট্রান্সফর্ম টুল সম্পর্কে যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। তাহলে আপনাদের এখানে একটা হোমওয়ার্ক থাকতেছে যে কমপক্ষে 4টা কিংবা 5টা ইমেজ আপনার এই দেয়ালের মধ্যে বা যে কোনো দিক থেকে আপনি আপনার ক্রিয়েটিভিটির মতো করে কাজগুলো করতে পারেন যেন রিয়েল মনে হয়। আর ফ্রেম ডাউনলোডের ক্ষেত্রে আমি গুগলের হেল্প নিচ্ছি, আপনারা গুগল থেকে ফ্রেমগুলো ডাউনলোড করে নিতে পারেন। ট্রান্সফর্ম টুল থেকে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি অন্য টপিকে চলে যাচ্ছি। ওকে, আই থিঙ্ক কারো কোনো প্রশ্ন নেই। তাহলে এবার যেমন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার এবং কি ইন এভরি টুল, শিফট, অল্টার অ্যান্ড কন্ট্রোল, এইটার ব্যবহারটা আসলে উপরের থেকে বলা হচ্ছে। তাহলে চলে আসি এই যে শিফট, অল্টার এবং কন্ট্রোল আর ম্যাকের জন্য কমান্ড, এই তিনটা আমরা সবসময় কিভাবে পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়টা, এই তিনটা আমরা কিভাবে পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারি। তাহলে পারফেক্টনেসের জন্য আমি একটা বোঝার জন্য একটা পেজ অলরেডি সম্ভবত ক্রিয়েট করা আছে, এটাই নিই। এটাতে আমি একটা কালার অ্যাপ্লাই করতেছি, আপাতত কিভাবে অ্যাপ্লাই করতেছি এটা আপনাদের দরকার নেই। কিভাবে কালার গুলো আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা কিভাবে পারফেক্ট ভাবে করা যেতে পারে এই কালারগুলো অবশ্যই আমি আপনাদের দেখাবো।
আচ্ছা রেড কালারই থাক, এটাই আপাতত। তাহলে বোঝানোর জন্য আমি একটা ট্রান্সপারেন্ট একটা ইটের মতো বা কোনো কিছু নিয়ে আসতেছি। ট্রান্সপারেন্ট, এটা কালারটা বেশি একই হয়ে গেছে, কালারটা একটু আলাদা করার দরকার। আচ্ছা এটাই থাক। তাহলে একটা জিনিস দেখেন, এটা আমার যে কোনো একটা অবজেক্ট, এই বিষয়টা খুব প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। এটা আমার একটা, ধরে নিলাম যে এটা আমার একটা অবজেক্ট, জাস্ট এটা আমার একটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমরা যখন মুভ টুলে আসি, আমরা যখন মুভ টুলে থাকি তখন কিন্তু এটাকে আমরা ইচ্ছা মতো খুব সহজে মুভ করতে পারতেছি। যেমন ডানে বামে বা উপর নিচে আপনারা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারতেছেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে পারফেক্ট ভাবে আপনি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যান, যদি পারফেক্ট ভাবে বলা হয় তাহলে আপনি দেখেন এভাবে নিয়ে যাচ্ছেন কিন্তু একটু উপরে বা নিচে কোনো না কোনো হবেই আপনার সাইডে চলে যাবেই। তাহলে পারফেক্ট ভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার এখানে বলা হচ্ছে যে যে এখানে যেটা বলা হচ্ছে যে এভরি কি এভরি টুল, প্রত্যেকটা শিফট অল্টার এবং কন্ট্রোল কোনটা কিভাবে কাজ করে, মূলত ওটাই দেখাচ্ছি আমি। তাহলে দেখেন শিফটের কাজ দিয়ে শুরু করি আমরা। এখান থেকে যখন আপনি পারফেক্ট ভাবে উপরে নিচে বা ডানে বামে নিয়ে যেতে চাবেন, তখন আপনি এই অবস্থায় মুভ করা অবস্থায় কিবোর্ড থেকে শিফট বাটন চাপেন। এবার আপনি চাইলেও আর উপরে নিয়ে যেতে পারবেন না, নিচেও নিয়ে যেতে পারবেন না। দেখেন আমার মাউসটা আমি উপরে নিয়ে যাচ্ছি, তারপরে কিন্তু আমি উপরে এটাকে নিয়ে যেতে পারতেছি না। যেমন কি নিচে নিয়ে আসছে তারপরেও কিন্তু নিচে যাচ্ছে না, কিন্তু ডানে বামে এটাকে আমি করতে পারতেছি। তবে এবং সেটা পারফেক্ট ভাবে একটু নিচ বরাবর যাচ্ছে না, একটু উপর বরাবরও যাচ্ছে না। তাহলে পারফেক্ট ভাবে কোনো কিছুকে মুভ করার জন্য আপনি শিফট ব্যবহার করতে পারেন। ঠিক সিমিলার, আমি যদি এটাকে উপর নিচে নিয়ে যাই, ওই অবস্থায় যদি আমি শিফট চাপি, এখন এটা কিন্তু শুধুমাত্র উপর নিচ অর্থাৎ ভার্টিক্যাল বরাবরই কিন্তু সে উপরে এবং নিচে যাচ্ছে। আপনি কিন্তু চাইলেও সেটাকে ডানে বামে নিয়ে যেতে পারতেছেন না, শুধুমাত্র উপর নিচ একেবারেই পারফেক্ট ভাবে যাবে। তাহলে এই কাজটা আমরা করতেছি কিভাবে, শিফট বাটন থেকে। অর্থাৎ পরবর্তীতে আমরা যখন কাজগুলো করব, পারফেক্ট ভাবে কোনো কিছু মুভ করতে হলে অবশ্যই শিফট। তাহলে এটা গেল শিফট বাটনের কাজ। ঠিক সিমিলার, এবার অল্টার বাটন চেপে যদি এটাকে নিচের দিকে দিই, অল্টার বাটন চেপে হালকা একটু সামনের দিকে নিয়ে আসলাম, তাহলে অল্টার বাটন কি করতেছে, এটাকে আমাদের কপি করতেছে। অল্টার বাটন এটাকে কপি করতেছে, শিফট বাটন সেটাকে পারফেক্ট ভাবে মুভ করতেছে। আবার অল্টার বাটন চেপে এটাকে আমি আরেকটা কপি করলাম, তাহলে অল্টার কি করলো, সেটাকে কপি করতেছে। এবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপি, তাহলে দেখেন সবগুলোকে আপনি একসঙ্গে সিলেক্ট করতে পারতেছেন। যেমন আমরা কিভাবে লেয়ার সিলেক্ট করতাম, এইটা বা এখান থেকে এভাবে সিলেক্ট করতাম, কিন্তু আপনি এখান থেকে লেয়ার সিলেক্ট না করে, অটো সিলেক্ট থেকে না সিলেক্ট করেও আপনি সব লেয়ারগুলো ইলাস্ট্রেটরের মতো, যারা ইলাস্ট্রেটর জানেন তাদের ক্ষেত্রে বলতে আপনি সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করতে পারবেন বা নির্দিষ্ট কোনো অবজেক্টকে সাথে সাথে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি কন্ট্রোল চেপে আর্টবোর্ডের বাইরে থেকে এটাকে সিলেক্ট করলাম, দেখেন এটা আমার সিলেক্ট হয়ে গেছে সবগুলো। এগুলো মুভ করে এদিকে রাখলাম। ঠিক সিমিলার, এবার অল্টার চেপে উপরের দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু তার সাথে আমি শিফট বাটন চাপতেছি, যেমন এটা আমার কি হচ্ছে, মুভ হয়ে যাচ্ছে, বিভিন্ন পাশে চলে যাচ্ছে। কিন্তু আপনি যখন শিফট বাটন চাপবেন তখন এটা একেবারে ভাই নিচের কালার নিয়েছেন যেটা থেকে, সেই সেই লেয়ারটা সিলেক্ট হলো না কেন? ভাই ওই লেয়ারটা তো আমরা সিলেক্টের জন্য ধরিনি, ওইটা পুরোটা একটা আলাদাভাবে ধরা হয়েছে, পুরোটা আলাদাভাবে ধরা ওইটা কি হয়েছে। ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে? হ্যাঁ এটা না ওটা লক করা আছে? ব্যাকগ্রাউন্ড লক হিসেবে করা নাই, লক তো করা নাই আচ্ছা লক ওইটাতে। করা না, ওইটাকে করলে তারপর আলাদাভাবে সিলেক্ট করতে হবে। এটা প্রত্যেকটা অবজেক্ট বেস সিলেক্ট করে এটা মূলত, ওইটা আপনার ওটা কি ওইটা ওইটাও তো একটা অবজেক্ট, আচ্ছা আমি তো আচ্ছা কালার ঠিক আছে, দিয়েছি আচ্ছা ওইটাতে, ঠিক তাই আছে না? আমি ট্রাই করে দেখি। ওকে, যাক ওটাকে নিচ্ছে না কেন, ফুললি ক্লিয়ার না। ঠিক আছে আমি ট্রাই করে দেখব, যেহেতু অবজেক্ট বেস তো। না ঠিক আছে আমি সেটাই বুঝতে বলছি পারছি ভাইয়া, যে আপনার কথা। ওইটাতে নিবে কি নিবে না সেটাই বলছি জি আমি। ভাই ওটা নিচ্ছে না, ওটা নিচ্ছে না, তার যে মানে হচ্ছে আপনার নিবে না। কাছে নিচ্ছে না, কিন্তু আমরা যদি প্র্যাকটিস করতে যাই আমাদের কাছে আপনাদেরও নিয়ে নেয়, তাহলে তো সেটা কি আপনাদের দেখাবে? কাছেও নিবে না, নিশ্চিত যে আপনাদের কাছেও নিবে না যদি 14 ভার্সন ব্যবহার করেন। আপডেট ভার্সনগুলোর ক্ষেত্রে আচ্ছা আপডেট আনতে পারে, যদি 14 ভার্সন ব্যবহার আচ্ছা করেন আচ্ছা তাহলে নিবে না। তাহলে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি এই তিনটা অবজেক্টকে অবশ্যই আপনাকে আর্টবোর্ডের বাইরে থেকে করতে হবে। যদি আর্টবোর্ডের বাইরে থেকে না করেন তাহলে কিন্তু হবে না। তাহলে দেখেন আমি যে আর্টবোর্ডের ভিতর থেকে যদি কন্ট্রোল চেপে দিই তাহলে কিন্তু নিচ্ছে না। আর্টবোর্ডের অর্থাৎ আমার যে পেজ, সেই পেজটার বাইরে থেকে আমাকে সিলেকশনটা করতে হবে, তাহলে নিবে। এই যে এবার সিলেক্টটা নিয়ে নিছে।
আমি মুভ করলাম, আমরা এতক্ষণ ধরে অল্টার চেপে কপি করছি, কিংবা অল্টারের সাথে যদি শিফট বাটন চাপি তাহলে এটা পারফেক্ট ভাবে উপর দিকে মুভ হচ্ছে। অর্থাৎ অল্টার এবং শিফট বাটন একসঙ্গে কিন্তু আমার দুটাই চাপতেছি। ঠিক সিমিলার আবার অল্টার এবং শিফট বাটন চেপে এটা আরেকটা কপি করলাম, তারপরে অল্টার এবং শিফট বাটন চেপে এটা আরো একটা কপি করলাম। তাহলে দেখেন অনেকগুলো কিন্তু কপি করে ফেলছি। এখন একটা প্রবলেম দাঁড়াচ্ছে কি, আমার সমস্যা, আমি চাচ্ছি যে এখানকার এইটা আর এটা ডিলিট করব। তাহলে বলেন দেখি আমার কোনটা কোনটা লেয়ার হয় এখানকার। এই যে এইটা কোন লেয়ারে আছে আর এটা কোন লেয়ারে আছে, কিভাবে খুঁজে বের করবেন? আই বাটন অফ অন এই যে করে আই বাটন একটা, এটা তো না, তারপরে এটা দেখি, এটা না, আমি চাচ্ছি এটা। এইভাবে কিন্তু অনেক সময় লেগে যাবে। আপনার যদি এখন 500টা হয় কতক্ষণ আপনি ধরে যেভাবে খুঁজবেন? সিলেক্ট করলেন সেভাবে এখানে ওই দুটা সিলেক্ট করা লাগবে। ঠিক এইখানে অবজেক্টে ক্লিক করলে আসে পড়বে কোন লেয়ার। এই যে অবজেক্টে ক্লিক করলাম, এই যে এক্ষেত্রে আপনার যে কিবোর্ডের ক্ষেত্রে বলা হচ্ছে, আপনি যদি এখন কন্ট্রোল চেপে ক্লিক করেন তাহলে দেখেন ওই লেয়ারটা কিন্তু আমার চলে আসছে। আমি যদি এই লেয়ারটা কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম তাহলে ওই লেয়ারটা আমার চলে আসছে। অর্থাৎ লেয়ার খোঁজার জন্য আপনাকে আলাদাভাবে এক্সট্রা কোনো ঝামেলার কোনো প্রয়োজন নেই। অনেকে বলে যে ফটোশপে লেয়ার নিয়ে ঝামেলা, বাস্তবে লেয়ারের যদি ব্যবহার করা জানে তাহলে তো আর ঝামেলা নেই। যেমন আমার এই লেয়ারটা প্রয়োজন, কন্ট্রোল চেপে ক্লিক দিলাম, দেখেন আই বাটন, ওই লেয়ারটাই আমি পেয়ে যাচ্ছি। তাছাড়াও আরেকভাবে করা যেতে পারে, এখান থেকে অটো সিলেক্ট অন করে দেওয়া যেতে পারে। তাহলে আমি ক্লিক করলেই ওই লেয়ারটাই আমার অটো সিলেক্ট নিয়ে নিচ্ছে, আমাকে এক্সট্রা ভাবে আলাদা করে খোঁজার কোনো প্রয়োজন কিন্তু হচ্ছে না। অটো সিলেক্ট দিয়ে করা যেতে পারে। যেহেতু আমরা অটো সিলেক্ট নিয়ে বলতেছি না, আসলে কন্ট্রোল শিফট এবং অল্টার নিয়ে কথা বলতেছি, তাহলে কন্ট্রোল চেপে আপনি যখন যেই অবজেক্টের উপর ক্লিক করবেন সেই অবজেক্ট আপনার সিলেক্ট হবে। তাহলে আমার যেহেতু এটা ডিলিট করার প্রয়োজন, তাহলে কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করলাম। আপনি যদি কন্ট্রোল চেপে আবার এটাতে ক্লিক করেন তাহলে আগেরটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করার পর আপনি যখন শিফট বাটন চাপবেন তখন একাধিক অবজেক্ট আপনি ক্লিক করতে পারেন। এবার যদি দেখেন এটা একটা, এটা দুটাই একসাথে আমার সিলেক্ট হয়ে গেছে। আপনি যে ডিলিট বাটন দেন, এবার দেখেন এই দুটাই কিন্তু আমার ডিলিট হয়েছে। অর্থাৎ একাধিক অবজেক্ট, পুরো একটা দেয়ালের মধ্যে অনেকগুলো ইট আছে, সেগুলোর মধ্যে যেটা যেটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন তাহলে কন্ট্রোল চেপে এবং শিফট চেপে আলাদা আলাদা করে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে আমরা পুরো যে কার্যটা সম্পন্ন করলাম, এটাকে মূলত এটার মধ্যে বলা হচ্ছে আপনার কিস ইন এভরি টুল, অর্থাৎ শিফট অল্টার এবং কন্ট্রোল কোনটা কিভাবে কাজ করে থাকে সেটাই বলা হচ্ছে আপনার শিফট অল্টার এবং কন্ট্রোলের। তো শিফট অল্টার এবং কন্ট্রোলের দিক থেকে আমি যদি প্রশ্ন করি বলতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করে, না আবার দেখাবো? আর দেখাইতে হবে না ভাই। ওকে, এদিকে ভাইয়া ওকে ঠিক আছে। তাহলে আমাদের আচ্ছা কি বলবো, কন্ট্রোল কি কি কাজ করে বলেন দেখি। কন্ট্রোল সাধারণত এই দিক থেকে সিলেকশনের জন্য বা এই দিক থেকে যে কেউ একজন বলেন। কন্ট্রোল চাপ দিয়ে আমরা মুভ করার জন্য সিলেক্ট। আচ্ছা, আচ্ছা, কন্ট্রোল চাপ দিয়ে মূলত সিলেক্ট করার জন্য এদিক থেকে যদি আমরা যে বর্তমান যেটা দেখলাম সেটার ক্ষেত্রে যদি দেখি তাহলে হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে আমরা একসঙ্গে সিলেক্ট করতে পারি। আপনি চাইলে দুটাকেও কিন্তু সিলেক্ট করতে পারবেন। ওইভাবে যে আমাদের সবগুলো সিলেক্ট করতে হবে এমনটা কিন্তু না, আপনি চাচ্ছেন শুধু এই পাশের গুলোকে সিলেক্ট করবেন, এখন আপনি কন্ট্রোল শিফট চেপে চেপে সিলেক্ট করবেন, এটাও কিন্তু না। এই যে কন্ট্রোল চেপে এখান থেকে এতটুকু নিলাম, দেখেন ওই কয়েকটাই সিলেক্ট হয়েছে। এবার যদি আমি এটা ডিলিট করি দেখেন এই পাশের গুলোই ডিলিট হচ্ছে। এটা এভাবেও করা যেতে পারে, তবে এটা বাইরে থেকে করতে হয়, তবে এটা তুলনামূলক সাইডের গুলোর ক্ষেত্রে হয়। যদি মিডিল বরাবর করতে চাই তাহলে এখান থেকে মিডিল বরাবর বা চিকন করে নিতে অনেক সময় অসুবিধা হয়, এই জন্য এগুলোর ক্ষেত্রে আবার কন্ট্রোল শিফট চেপে করা যেতে পারে। এখন আপনাকে টার্গেট রাখতে হবে আমি কাজটা দ্রুত কোন টুলের মাধ্যমে বা কিভাবে করা যেতে পারে, এটা হচ্ছে মেইন টার্গেট রাখতে হবে। ওকে, কাজ পারফেক্ট একটা আনার জন্য এই কন্ট্রোল শিফট অল্টার খুব কাজে আসে, সেহেতু এই বিষয়টা মাথায় রাখবেন। আর এখানকার পরবর্তীতে আমরা পরবর্তী নিজের যেটা প্রত্যেকটা ক্লাস ওয়াইজ একটা তৈরি করা আছে সে অনুযায়ী আমরা যাব। আজকের ক্লাস মূলত এতটুকুই, এখন আমি অ্যাটেন্ডেন্সে চলে যাব। আর এমন কোনো কথা আছে যেটা ভিডিও রেকর্ডিং এ থাকতে হবে, তাহলে আমি নাহলে ভিডিও রেকর্ডিংটা এখনই আপলোড করে দিয়ে দিব। ওকে, নেই